কথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি যাকে বলা হয় রায়গুণাকর ভারতচন্দ্র রায়, তার অন্নদামঙ্গল কাব্যে যখন দেবী অন্নপূর্ণা ঘাট পার হতে চাইছেন, একটি নদী পার হতে চাইছেন সাধারণ একজন নারীর বেশে, ছদ্মবেশে, তখন তিনি ঈশ্বরী পাটনি মাঝি, সেই ঘাটে যিনি খেয়া দেন সেই ঈশ্বরী পাটনি মাঝিকে আত্মপরিচয় দেওয়ার ছলে তিনি এই কথাগুলি বলছেন। মাঝি কি বুঝছে যে এই মহিলা তার স্বামী কুলীন এবং সেই স্বামী দিনরাত এই মহিলাকে গালিগালাজ করে, গালমন্দ করে, খারাপ কথা বলে এবং এই মহিলার সঙ্গে তার স্বামীর দিবারাত্র বিবাদ। কিন্তু দেবী অন্নপূর্ণা এই আত্মপরিচয় দানের ছলে তিনি নিজের যে সত্যিকারের পরিচয়টা দিলেন, তাতে তিনি কি বলছেন? বলছেন যে কু মানে বেদ, বেদের কথায় তার পঞ্চানন স্বামী, তিনি পাঁচ মুখে তার সঙ্গে বেদ আলোচনা করেন দেবী অন্নপূর্ণার সঙ্গে, এবং সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ পান করে তার স্বামী নীলকণ্ঠ হয়েছিলেন। নীলকণ্ঠ এবং পঞ্চানন দুটোই শিব ঠাকুরের নাম, শিব ঠাকুরের স্ত্রী হিসেবেই তিনি আত্মপরিচয় দান করছেন। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, দ্বন্দ্ব মানে আমরা জানি বিবাদ, কিন্তু দ্বন্দ্ব কথাটার একটা মানে হচ্ছে মিলন। মিলন অর্থেই দেবী অন্নপূর্ণা তিনি এখানে দ্বন্দ্ব শব্দটা ব্যবহার করেছেন। তো দ্বন্দ্ব সমাস আমরা মিলন অর্থটাই জানবো এখানে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থের প্রাধান্য সমান, উভয় পদের অর্থই সমান গুরুত্ব লাভ করে, তাকেই বলে দ্বন্দ্ব সমাস। এবং যে সমাসে ব্যাস বাক্য নির্ণয়ের সময়, ব্যাস বাক্যের সময় পূর্বপদ এবং পরপদের মাঝখানে এবং, ও, আর ইত্যাদি সংযোজক অব্যয় ব্যবহার করা হয়, সেই সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা সংজ্ঞাটা লিখি। যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ সমান প্রাধান্য লাভ করে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে আমি বলেছি এবং, ও, আর এই সমস্ত সংযোজক অব্যয়গুলি পূর্বপদ এবং পরপদের মাঝে প্রযুক্ত হয়, ব্যবহৃত হয়। কিরকম? ধরা যাক পাপ পুণ্য, পাপ এবং পুণ্য, এই পাপ পূর্বপদ, পুণ্য পরপদ, মাঝখানে এবং সংযোজক অব্যয়টি ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে দ্বন্দ্ব সমাসের যে প্রকার ভেদগুলি। গঠনগতভাবে দ্বন্দ্ব সমাসকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে দুটো পদই যেখানে বিশেষ্য, দুই দুটো পদ যেখানে বিশেষণ, তিন দুটো পদ যেখানে সর্বনাম, এবং চার দুটো পদ যেখানে ক্রিয়াপদ। আমরা এগুলি উদাহরণ নিয়ে আলোচনা করি।
প্রথমে পূর্বপদ পরপদ দুটো পদই যেখানে বিশেষ্য। আগেই বলেছি পিতা মাতা, একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও রয়েছে শীত গ্রীষ্ম, পিতা মাতা ভাই বোন, আরো অনেক উদাহরণ রয়েছে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। ছাগল ও ভেড়া, ছাগল ভেড়া, পিতামাতা তো আগেই বলেছি, ভাই ও বোন, ভাই বোন, বুড়ো ও বুড়ি, বুড়ো বুড়ি, দাস ও দাসী, দাস দাসী, চোখ ও কান, চোখ কান, বর ও বউ, বর বউ। এরকম অজস্র উদাহরণ। উভয় পদই বিশেষ্য, এই পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য, এই উভয় পদই বিশেষ্য। এই দুই বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস, তার উদাহরণ বিস্তর রয়েছে। আমরা চলে যাব দুই পদই বিশেষণ, তার উদাহরণে। একটা কালেকশন আছে। উভয়পদ বিশেষণ, লাল বিশেষণ, নীল বিশেষণ, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ, লাল এবং নীল, লাল নীল। এছাড়া আরো অনেক আছে। এরকম আরো অজস্র উদাহরণ আছে। কাটা ও ছেঁড়া, কাটা ছেঁড়া, গণ্য এবং মান্য, গণ্যমান্য, বিস্তর উদাহরণ আছে। তোমাদের বাড়িতে বই দেখে উদাহরণগুলি ভালো করে বুঝে নিতে হবে, উদাহরণগুলি দেখতে হবে বইয়ে। আমি সমস্ত উদাহরণ এখানে লিখে দিতে পারবো না। এবার আমরা চলে যাব উভয় পদ সর্বনাম। পূর্বপদ সর্বনাম, পরপদ সর্বনাম, দুই সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস।
দুই সর্বনাম পদের মিলনে কিভাবে দ্বন্দ্ব সমাস হচ্ছে তার উদাহরণে চলে যাব আমরা। তুমি এবং আমি। যার এবং তার, যার তার, আরো অজস্র আছে। যে এবং সে, যে সে, যাকে এবং তাকে, যাকে তাকে, এরকম দুই সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস। তোমাদের বারবার বলছি আমি যে বই লক্ষ্য করবে, বই দেখবে, বই ঘাঁটবে, আরো অনেক উদাহরণ আছে, সেগুলো বই থেকে তোমরা পড়ে নেবে। এবার আমরা যাব দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাসে। ভাঙে ও গড়ে। ভাঙে গড়ে পূর্বপদ ক্রিয়াপদ, পরপদ ক্রিয়াপদ। আচ্ছা, হাসিও খেলি, হাসি খেলি। আসিও যাই, আসি যাই। এগুলি হচ্ছে দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব। উঠে ও পড়ে, উঠে পড়ে, এরকম আরো অনেক আছে। দেখে ও শোনে, দেখে শোনে। এবার আমরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, দুটো বিশেষ্য পদ, দুটো বিশেষণ পদ, দুটো সর্বনাম, দুটো ক্রিয়াপদ, পূর্বপদ এবং পরপদ উভয়ই, এগুলি সব হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ দ্বন্দ্ব সমাসের। এবার আমরা যাব অর্থগত শ্রেণী বিভাগে। অর্থগত দিক থেকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। অর্থগত দিক থেকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সমার্থক পদের দ্বন্দ্ব।
অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই অর্থ এক। কিরকম? চিঠিপত্র। চিঠি ও পত্র সমান চিঠিপত্র। এছাড়াও আরো নানা ধরনের উদাহরণ আমরা জানি। ব্যবসা ও বাণিজ্য সমান ব্যবসা বাণিজ্য। এরকম আরো সব উদাহরণ আছে, আমি দু একটা বলে দিচ্ছি, সব লেখা যায় না। সভা ও সমিতি, সভা সমিতি। মায়া ও মমতা, মায়া মমতা, এগুলো হচ্ছে পূর্বপদেরও যা অর্থ পরপদেরও সেই একই অর্থ, সেই জন্য এগুলিকে বলা হচ্ছে সমার্থক পদের দ্বন্দ্ব সমাস। আরো অনেক উদাহরণ আছে যেগুলি তোমাদের বই দেখে নিতে হবে। এবার আমরা যাব প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব সমাসে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে মিল আছে, আবার অমিলও কিছু রয়েছে। এরকম দুটি পদ, সেই দুটি পদের যে দ্বন্দ্ব সমাস, তার কিছু উদাহরণ আমরা দেখে নেব। সমার্থক হলো এবার প্রায় সমার্থক। প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব কিরকম? হাট ও বাজার সমান হাট বাজার। হাটেও জিনিসপত্র কেনা বেচা হয়, বাজারেও জিনিসপত্র কেনা বেচা হয়, এই জায়গাতে দুটোর মিল, কিন্তু কিছু পার্থক্য আছে। হাট সপ্তাহে একবার বসে, বাজার প্রত্যেক দিন বসে। হাটে বহু দূর দূরান্ত থেকে সওদা কেনা বেচা করতে লোকজন আসে, এবং হাটে যে জিনিসপত্রগুলি কেনা যায় সেই জিনিসগুলি দীর্ঘকালীন, সংসারে অনেক দিন রক্ষা করবার জন্য। বাজারে দৈনন্দিন ব্যবহারের জিনিসই বেশি পাওয়া যায়। এরকম কিছু মিল এবং কিছু তফাৎ রয়েছে, যে কারণে হাট ও বাজার, পূর্বপদ হাট পরপদ বাজার, এই দুটো পদের দ্বন্দ্ব সমাস, এটাকে বলা হচ্ছে প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব। এরকম আরো কিছু উদাহরণ আছে, আমি বলি। ধরা যাক বাড়িঘর। বাড়িঘর, বাড়ি ও ঘর, বাড়ির সঙ্গে ঘরের যেমন মিল আছে তেমনি পার্থক্যও রয়েছে কিছু। ঘর বাড়ির একটা অংশ, পুরো বাড়িটা নয়। ফলে কথা ও বার্তা সমান কথাবার্তা, এগুলি সবই হচ্ছে প্রায় সমার্থক পদের দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা চলে যাব বিপরীতার্থক পদের দ্বন্দ্ব সমাসে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুটো পদের অর্থ পরস্পর বিপরীত।
বিপরীতার্থক পদের দ্বন্দ্ব। এর অজস্র উদাহরণ তোমরা জানো। পাপ ও পুণ্য সমান পাপ পুণ্য, ভালো ও মন্দ সমান ভালো মন্দ, বেচা ও কেনা সমান সমান বেচা কেনা, আকাশ ও পাতাল সমান আকাশ পাতাল, ধনী ও দরিদ্র সমান ধনী দরিদ্র। এইরকম অজস্র পরস্পর বিপরীত অর্থ প্রকাশক শব্দ, তাদের দ্বন্দ্ব সমাস আছে। তোমরা জানো, বইয়েও একটু খোঁজ করবে, বই পড়বে, তাহলে দেখতে পাবে আরো অজস্র উদাহরণ রয়েছে। আমরা এবার অন্য আরেকটি বিষয়ে যাব। অন্য আরেকটি উদাহরণে বিশিষ্ট অর্থ প্রকাশক, যে দ্বন্দ্ব সমাস বিশিষ্ট অর্থ প্রকাশ করে। কিরকম? ধরা যাক এই বাক্যটা আমরা যদি নিই, তুই এভাবে বাবা মায়ের মুখে চুনকালি মাখালি। যে চুনকালি শব্দটা আমরা দ্বন্দ্ব সমাস করলে কি করব? চুন ও কালি সমান সমান চুনকালি। এখন বাবা মায়ের মুখে চুনকালি মাখালি মানে কি সত্যি সত্যি চুন আর কালি নিয়ে বাবা মায়ের মুখে মাখালো? তা তো নয়। চুনকালি কথাটার অর্থ হচ্ছে বাবা মাকে সমাজে অসম্মানিত করা। তা এই চুনকালি বলতে আমরা ব্যাস বাক্য করছি চুন ও কালি, কিন্তু তার অর্থ হচ্ছে অসম্মানিত করা। ফলে এটা হচ্ছে বিশিষ্টার্থক প্রয়োগ আর কি, বিশিষ্ট অর্থ প্রকাশ করে চুনকালি। ঠিক একইভাবে খড়কুটো, খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। খড়কুটো ধরে বাঁচার চেষ্টা মানে কি সত্যি সত্যি খড় আর কুটো ধরে বাঁচার চেষ্টা? তা তো নয়। খড়কুটো বলতে এখানে কি বোঝাচ্ছে? খড়কুটো বলতে বোঝাচ্ছে যে তুচ্ছ এবং নিষ্ফল নানান উপায়কে অবলম্বন করা। সেই খড়কুটো একটা বিশিষ্ট প্রয়োগ, কিন্তু আমরা